নমস্কার, সিটিভিএনে স্বাগত। সুপ্রভাত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোচনা করে থাকি এবং যেটা শুরুতে সবসময় প্রত্যেক দিন বলে থাকি যে তোমাদের জন্য যেহেতু আমাদের তরফে এই বিশেষ উদ্যোগ, বিশেষ প্রয়াস শুধুমাত্র তোমাদের জন্য, যার জন্য যত তোমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের প্রশ্ন উত্তর, স্যারের সাথে কথা বা যে বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন আলোচনা করি সেইগুলো নিয়ে তোমরা ফোন করবে, প্রশ্ন করবে, তত আমাদের আলোচনা কম্প্যাক্ট হবে। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু হাতে আমাদের সময় খুব সীমিত থাকে, তাই একেবারেই ক্লাসে চলে যাব। অর্থনীতি নিয়ে আজ আলোচনা করা হবে এবং ইকোনমিক্সের এর আগেও বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেছে। আজ ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হবে এবং দ্বাদশের পর জীবনের আরও একটা বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক, যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ এবং আজকের পর্বটা কিন্তু তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং আজ যিনি রয়েছেন স্টুডিওয় স্যার প্রাঞ্জল দেব। স্যার, সিটিভিএনে প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত। স্যারের ক্লাস তোমরা এর আগেও করেছো, স্যার ইকোনমিক্সের বিভিন্ন চ্যাপ্টার এর আগেও পড়েছেন এবং আজ মার্কেট অর্থাৎ বাজার নিয়ে আলোচনা করা হবে। তোমরা স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি তোমাদের কোনো কোশ্চেন থাকলে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার, যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে, শুরুতেই যেহেতু সময় আমাদের কাছে খুব সীমিত থাকে, চ্যাপ্টারে তো যাবো এবং পাশাপাশি এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে সেগুলোও আলোচনা করব। তো এই চ্যাপ্টার আজকে 12-এর যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি সেটা হচ্ছে বাজার, পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের দেখতে পারো রিডিউস সিলেবাসে 10 নম্বর চ্যাপ্টারে পূর্ণ প্রতিযোগিতার বাজার একটা চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টারটাই আজকে আলোচনা করব। সব কোশ্চেন হয়তো হবে না, কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আজকে বলে দেবো তোমাদের, সেটা আলোচনাও করে দেবো উত্তরসহ। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসে। তো 5 নম্বরে কী কী কোশ্চেন আসতে পারে এবং কী হতে পারে সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করছি তোমাদের সাথে। তো ফার্স্টেই পূর্ণ প্রতিযোগিতার বাজার কী জিনিস সেটা আগে জানা দরকার। তো পূর্ণ প্রতিযোগিতার বাজার যে রয়েছে, পূর্ণ প্রতিযোগিতার বাজার মানে হচ্ছে যে বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা উপস্থিত থাকে, বিক্রেতারা একই ধরনের বা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে এবং একটা নির্দিষ্ট দামে সকল বিক্রেতারা দ্রব্যটি বিক্রয় করে। এবং এছাড়া যে বাজারে অবাধে প্রবেশ এবং নির্গমন করা যায়, কেউ তোমাকে বাধা দেবে না এবং সরকারি হস্তক্ষেপ প্রায় নেই বললেই চলে। তো যেরকম কি তোমাদের প্রত্যেক পাড়াতেই বা বাড়ির কাছাকাছি দেখবে যে বিভিন্ন সবজির বাজার আছে, মাছের বাজার রয়েছে। তো এইগুলোকেই বলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতার বাজার। তার কারণ কি, এখানে পূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ এক বিক্রেতা অপর বিক্রেতার প্রতিযোগী কেন বলা হচ্ছে, তার কারণ কি না, এই বাজারে দেখবে যে আলু নিয়ে বসেছে বহু বিক্রেতা, আবার পেঁয়াজ নিয়ে বহু বিক্রেতা বসেছে। তাই জন্য বললাম কি না, এইখানে বহু সংখ্যক বিক্রেতা যেরকম রয়েছে, ঠিক দেখবে যে পুরো এরিয়ার বা পুরো এলাকার যত ক্রেতা রয়েছে সেই বাজারে গিয়ে জিনিসপত্র ক্রয় করে বা সবজি ক্রয় করে বা মাছ মাংস ক্রয় করে। তাই জন্য এইখানে বলা হচ্ছে কি এটাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার, যেখানে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। আর কি বললাম না, সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। সমজাতীয় দ্রব্য কেন বলছি, তার কারণ কি দেখবে একই ধরনের মাছ নিয়ে কিন্তু বহু বিক্রেতা বসছে, আবার আলু পেঁয়াজ বা কুমড়ো বা পটল বিভিন্ন সবজি, একই সবজি নিয়ে কিন্তু একাধিক লোক বা একাধিক বিক্রেতা বা একাধিক বাজারওয়ালা কিন্তু বাজারে বসছে। তাই সমজাতীয় দ্রব্য এখানে বিক্রয় করা হয়। আর কি না, বাজারে অবাধ প্রবেশ এবং নির্গমন করা যায়। যে কোনো বিক্রেতা এই বাজারে প্রবেশ করতে পারে, আবার যে কোনো ক্রেতাও এই বাজারে প্রবেশ করতে পারে, কেউ তোমাকে বাধা দেবে না। ঠিক যেমন তোমার ধরো একটা নির্দিষ্ট এলাকায় যে বাজার রয়েছে, সেই দিন তোমার ইচ্ছা হলো না সেই বাজারটায় যেতে, তুমি তোমার পাশের যে এলাকা রয়েছে সেইখানে গিয়ে বাজারটা করলে। তো তাই জন্য তুমি যেরকম বাজারে প্রবেশও করতে পারো, সেরকম বাজার থেকে প্রস্থানও করতে পারো। তো তাই জন্য এখানে অবাধ প্রবেশ এবং প্রস্থান বলা হয়। আর কি আছে না, বিক্রেতাদের দেখবে প্রত্যেক বিক্রেতা কিন্তু একই দামে দ্রব্যটা বিক্রয় করে। অর্থাৎ আলু যদি 15 টাকা করে কেজি হয়, দেখবে সকল বিক্রেতাই কিন্তু সেই আলুটা 15 টাকা করেই বিক্রি করছে। তার কারণ কি, যদি কেউ সেই 15 টাকার থেকে বেশি দাম রাখে, স্বাভাবিকভাবেই ক্রেতারা তার থেকে জিনিসটা কিনবে না বা আলুটা কিনবে না। কার থেকে কিনবে না, তার পাশে যে 15 টাকা করে বিক্রি করছে তার থেকে কিনবে। তাই জন্যই এখানে বিক্রেতারা কিন্তু সকলে একটা নির্দিষ্ট দামেই দ্রব্যটা বিক্রয় করে।
তো এইখানে প্রথমে যেটা আসে কোশ্চেন হতে পারে এখান থেকে, পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য কী। তো কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমি পয়েন্টগুলো শর্টে লিখে দিচ্ছি, সেগুলো একবার দেখে নাও তোমরা। পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। ইংলিশে যদি বলা হয় এটাকে মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স। পূর্ণ প্রতিযোগিতার বাজার যে রয়েছে তার ইংরাজি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। তো অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমজাতীয় দ্রব্য বিক্রয়, মানে হোমোজিনিয়াস প্রোডাক্ট, যেটা বললাম একটু আগেই, সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। 3 নম্বর কি হচ্ছে না, বাজারে অবাধ প্রবেশ ও নির্গমন। ইংলিশে যদি বলা হবে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট, মানে যেটা বললাম যে কেউ বাজারে ঢুকতে পারে, আবার যে কেউ বাজার থেকে বেরিয়েও যেতে পারে। বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান, মানে তোমাকে হঠাৎ যদি বলা হয় এখানে আলুর দাম 50 টাকা করে কেজি, স্বাভাবিকভাবেই তুমি সেটা কিনবে না, কারণ তোমার একটা ধারণা রয়েছে বাজারে কোন জিনিসটার কীরকম দাম, ম্যাক্সিমাম কতটা দাম হতে পারে। আবার বিক্রেতারাও জানে যে ম্যাক্সিমাম কতটা দাম রাখলে ক্রেতারা আমার জিনিসটা কিনতে পারবে বা কতটা পরিমাণে কিনবে। তাই জন্য এখানে বলা হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার উভয়েরই পূর্ণ জ্ঞান থাকে। অল পিপল আর রেশনাল। আর কি হচ্ছে এখানে, তারপরে হচ্ছে একটি নির্দিষ্ট দাম। একটু আগেই বললাম যে এইখানে যেসব বিক্রেতারা রয়েছে তারা একটা নির্দিষ্ট দামেই দ্রব্যটা বিক্রয় করে, তাই এখানে বলা হচ্ছে ওয়ান প্রাইস। তারপরে কি বললাম, সরকারি বিধিনিষেধের অনুপস্থিতি, অর্থাৎ নো ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট। সরকার এখানে কোনো কিছুতেই সেরকম হস্তক্ষেপ করে না। এই যে বাজার দামটা বা কতটা লোক কিনবে না কিনবে এটা নিজে থেকেই স্থির হয়ে যায়, গভর্নমেন্ট কিন্তু কোনো এখানে নির্ধারণ করে দেয় না। এই যে দ্রব্যের দামটা কিভাবে নির্ধারণ হয় গভর্নমেন্টের হস্তক্ষেপ ছাড়া, সেটা কিন্তু একটু পরেই এর পরের টপিকটাতে আমি বলবো। তো এইগুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য। অর্থাৎ যদি এখানে 5 নম্বরে কোশ্চেন আসে তো মোটামুটি এরকম 5 থেকে 6টা পয়েন্ট যদি তুমি অ্যাড করে দাও তাহলেই কিন্তু এইটা তোমার অ্যান্সারটা পাওয়া যাবে। আর পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো তোমার থরলি লিখতে হয়, রচনা ভিত্তিক, আবার কিছু আছে যেগুলো পয়েন্ট ওয়াইজ লিখতে হয়। তো পরীক্ষাতে তোমরা যদি পয়েন্ট ওয়াইজ যে উত্তরগুলো হয় সেগুলো যদি তোমরা লেখো, যেরকম কি এটা যেরকম পয়েন্ট ওয়াইজ আছে, তো এইগুলোতে কিন্তু তোমাদের বেশি মার্কস পাওয়া যেতে পারে। কারণ পয়েন্ট ওয়াইজ উত্তর দিলে যদি তুমি 5টা কিংবা 6টা যদি পয়েন্ট দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5-এ 5 পাওয়াটা একটু সহজ হয়ে ওঠে। কিন্তু যদি তুমি রচনাধর্মী যে কোশ্চেনগুলো আছে এসে টাইপ কোশ্চেন, তো সেইগুলো যদি তুমি ডাইরেক্ট লেখো সেখানে কিন্তু 5-এ 5 পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো বারবার বলছি, যেখানে তোমাদের যে কোনো চ্যাপ্টারেই যে পয়েন্ট ওয়াইজ যদি উত্তরের লেখার সুযোগ থাকে, যে কোশ্চেনগুলো যদি দেওয়া থাকে সেরকমভাবে তোমরা সেগুলো যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু স্কোরিংটা বেশি হবে। তো এই গেল পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য। এরপরে যেটা রয়েছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে
ভারসাম্য দাম, অর্থাৎ এই যে আলুর দাম এক্ষুনি বললাম 15 টাকা করে কেজি হয়েছে, বা পেঁয়াজের দাম 40 টাকা করে কেজি, তো এই যে 15 টাকা বা 40 টাকা করে যে কেজি হচ্ছে, এটা কিভাবে নির্ধারিত হচ্ছে সেইটা এখন আমি বোঝাচ্ছি। অর্থাৎ এখানে আমি তার আরেকটা কথা বলেছিলাম যে সরকার কোনো হস্তক্ষেপ করে না, তো সেইটা এখন আমি বোঝাচ্ছি। পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দাম নির্ধারণ। এইখানে এই ভারসাম্য দামটা নির্ধারণ করতে গেলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা নির্দিষ্ট দ্রব্যের ভারসাম্য দাম, প্রত্যেক দ্রব্যেরই একটা বাজার চাহিদা থাকে, অর্থাৎ এইখানে আমি ফার্স্টে যোগান রেখাটা আঁকছি এবং বাজার যোগান রেখাও থাকে। তো এটা যদি সাপ্লাই কার্ভ হয়, কি হয় না, দ্রব্যের দাম বাড়লে বিক্রেতারা কিন্তু দ্রব্যটা বেশি পরিমাণ বিক্রয় করতে চায় অতিরিক্ত মুনাফার আশাতে। এটা ধরো 10 টাকা দাম যখন, তখন 20 একক বিক্রি করছে, যখন 20 টাকা দাম হলো তখন সে 30 একক বিক্রি করছে। তো এই হচ্ছে বাজার যোগান, অর্থাৎ বিভিন্ন একটা দ্রব্যই টোটাল বাজারে যে আসছে সেটাকেই বলা হচ্ছে এখানে কি, বাজার যোগান। ঠিক একইভাবে বাজার চাহিদাও হয়, যেটা নিম্নমুখী রেখা, অর্থাৎ একটা দ্রব্যের বিভিন্ন দামে বাজারের সকল ক্রেতারা যে বিভিন্ন পরিমাণ ক্রয় করছে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে এখানে কি, বাজার যোগান। তো বাজার চাহিদা। তো 10 টাকা দামে হচ্ছে 80 ইউনিট ধরো চাহিদা হচ্ছে, 20 টাকা যখন দাম হলো তখন স্বাভাবিকভাবে চাহিদা কমে গেল, সেটা হয়ে গেল ধরো 50। তো এই যে এইটা যে বাজার চাহিদা রেখা এবং বাজার যোগান রেখা যে পাওয়া গেল, এই বাজার চাহিদা রেখা এবং বাজার যোগান রেখাটাকে যদি আমরা একসাথে মার্চ করে দিই, তাহলে তার থেকেই কিন্তু আমরা ভারসাম্য দামটা পেয়ে যাব। দেখো কি করছি, এটা বাজার চাহিদা রেখাটা করলাম, বা এগ্রিগেট ডিমান্ড যেটাকে বলে মার্কেট ডিমান্ড কার্ভ, আর এটা হচ্ছে মার্কেট সাপ্লাই কার্ভ। এইখানে প্রাইস মাপছি আর এখানে কোয়ান্টিটি মাপছি। তো এইখানে এইবারে ভারসাম্য দামটা কি করে নির্ধারিত হবে। ধরো এইটা যে এখানে হলো, এটা হচ্ছে তোমার যে দুটো রেখা যে বিন্দুতে ছেদ করলো সেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্যের বিন্দু। তো এটাকে আমি ই দিয়ে ডিনোট করছি। এই ভারসাম্য বিন্দুর সাপেক্ষে দ্রব্যের যে দামটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভারসাম্য দাম, তার থেকে বেশিও হয় না আবার তার থেকে কমও হয় না। ধরো এর রেসপেক্টে আমি দাম পেলাম 50 টাকা, তো ভারসাম্য দাম কিন্তু 50 টাকাই হবে, এর থেকে বেশি হবে না এবং কমও হবে না। কেন হবে না সেটা আমি বলছি। আর এর রেসপেক্টে ধরো এখানে চাহিদা এবং যোগান উভয় ধরলাম আমি, কত হচ্ছে না, 100 হচ্ছে। এই 50-এর রেসপেক্টে যোগান হচ্ছে 100 একক, আবার চাহিদাও কিন্তু হচ্ছে সেই 100 একক। তো এইবারে এর 50 টাকা যে আছে, 50 টাকার বেশি হবে না এবং কমও হবে না। সেটার কারণ কি দেখো, ধরো দামটা এখানে 70 টাকা হলো, যদি 70 টাকা দাম হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 70 টাকার রেসপেক্টে ডিমান্ড হচ্ছে এই জায়গাতে আর সাপ্লাই হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ দেখা যাচ্ছে কি না, এর রেসপেক্টে যদি আমি এখানে নিচে আসি তাহলে ডিমান্ড ধরো এখানে এটা 40, যেহেতু দাম বেড়ে গেছে ডিমান্ডটা কমে গেছে, আর দাম বাড়লে বিক্রেতারা অতিরিক্ত মুনাফার আশায় সাপ্লাইটাকে বাড়িয়ে ধরো করে দিয়েছে 130। তাহলে এইখানে কি দেখা যাচ্ছে না, চাহিদা রয়েছে মাত্র এইটুকু মানে 40 ইউনিট, কিন্তু সাপ্লাই রয়েছে 130 ইউনিট। অর্থাৎ এইখানে কিন্তু এই 90 ইউনিট কিন্তু অতিরিক্ত যোগান হচ্ছে, অর্থাৎ এখানে এক্সেস সাপ্লাই বা অতিরিক্ত যোগানের সৃষ্টি হচ্ছে। তো অতিরিক্ত যোগানের সৃষ্টি মানে কি
না জিনিসগুলো কিন্তু দোকানে পড়ে থাকছে, অর্থাৎ আনসোল্ড রয়েছে, বিক্রি কিন্তু হচ্ছে না। তো এই যে বিক্রি না হওয়া মানে কিন্তু বিক্রেতার জিনিসগুলো পড়ে নষ্ট হবে বা এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে, তার ফলে কি হচ্ছে, কোম্পানির কিন্তু সেটা লস। তো তাই জন্য এই যে অতিরিক্ত যোগান রয়েছে বা এই যে জিনিসগুলো, যাতে এই ব্যবধানটা কমে যায় বা লোকেরা যাতে আগের থেকে জিনিসটা বেশি করে কেনে, তার জন্য কি করতে হবে না, দ্রব্যের দামটা কিন্তু কমাতে হবে, অর্থাৎ এইখানে কিন্তু কোম্পানিটা লস খাবে। তো সেই জন্য ও 70 থেকে ধরো 60 টাকা দাম করলো, অর্থাৎ কমিয়ে দিল। তো কমিয়ে দেওয়ার ফলেও কিন্তু দেখো এইখানে কিন্তু এখনও এই পজিশানটায় অতিরিক্ত যোগান কিন্তু রয়েছে এই কমানোর পরেও। তাহলে এখনও কিন্তু বিক্রেতারা সকল দ্রব্য বিক্রয় করতে কিন্তু সক্ষম হচ্ছে না, এখনও মার্কেটে কিন্তু জিনিসগুলো পড়ে থাকছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রেতা কিন্তু সেখানে প্রফিট করতে পারছে না বা লাভের মুখ দেখতে পাচ্ছে না। তাই কি করবে বিক্রেতা, আরও এটাকে কমিয়ে দেবে দামটাকে। তো দামটাকে কমানোর ফলে এখন কি দেখা যাচ্ছে না, 50 টাকাতে সাপ্লাইও হয়েছে 100, আবার ডিমান্ডও হয়েছে কিন্তু 100, অর্থাৎ এখানে কিন্তু কোনো অতিরিক্ত যোগান কিন্তু নেই। অর্থাৎ কি হচ্ছে না, বিক্রেতারা কিন্তু তাদের সকল দ্রব্যগুলো বিক্রয় করতে এখন সক্ষম হচ্ছে। তো এইভাবেই যদি ভারসাম্য দামের বেশি দাম ধার্য করা হয়, সেটা আবার পুনরায় ভারসাম্য দামে ফিরে আসে, কারণ বিক্রেতারা কিন্তু সব জিনিস বিক্রয় করতে সক্ষম হয় না। ঠিক একইভাবে যদি ভারসাম্য দামের কম হয়, সেটাও কিন্তু পুনরায় ভারসাম্য দামে আবার ফিরে যায়। সেটা কি কেন হচ্ছে দেখো, ধরো দ্রব্যের দামটা এখন 30 টাকা, তাহলে সাপ্লাই দেখো এখন কমে গেছে, আর ডিমান্ড ধরো হয়েছে তোমার এই জায়গাতে, ধরে নিলাম এটা 132, আর সাপ্লাই ধরো এখানে দেখা যাচ্ছে এটা হয়েছে 60, অর্থাৎ এখন কিন্তু এইখানে সাপ্লাইটা কমে গেছে দাম হ্রাস পাওয়ার কারণে। আবার দাম হ্রাস পাওয়ার কারণে কিন্তু ক্রেতারা দ্রব্যটা বেশি পরিমাণ কিনছে, ডিমান্ড হয়ে গেছে 132, অর্থাৎ এইখানে কিন্তু এখন অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে লোকেরা যতটা পরিমাণ জিনিসটা চাইছে তার থেকে কিন্তু কম পরিমাণ জিনিসটা সাপ্লাই হচ্ছে। তো তাই জন্য বিক্রেতারা কিন্তু এখন অতিরিক্ত মুনাফার আশাতে দ্রব্যের দামটা ক্রমশ বৃদ্ধি করবে, কারণ জানে মার্কেটে যদি এতই ডিমান্ড হয় জিনিসটার, তাহলে কিন্তু এখন দামটা বাড়ালে তার প্রফিটটা বাড়বে। যেরকম কি এই যে কালী পুজো আসছে, এখন কিন্তু তোমার ওই সেই ঘর সাজানোর যে টুনি লাইট, সেইগুলোর কিন্তু দাম বিক্রেতারা বাড়িয়ে দেবে, কারণ দীপাবলিতে সবাই বাড়ি সাজায়। তো স্বাভাবিকভাবেই দেখছে যে বিক্রেতারা আমার এই জিনিসটার ডিমান্ড এখন হাই ডিমান্ড রয়েছে, তো স্বাভাবিকভাবেই সেটা বাড়িয়ে দেবে। তো যদি 40 টাকা করে, তখনও দেখা যাচ্ছে এখনও কিন্তু এই ব্যবধানটা রয়েছে, অর্থাৎ অতিরিক্ত চাহিদা কিন্তু এখনও মার্কেটে বিরাজ করছে। তো তাই জন্য বিক্রেতা দেখছে যে দাম বাড়ালো, তা সত্ত্বেও মার্কেটে যতটা পরিমাণ সাপ্লাই হচ্ছে তার থেকে বেশি কাস্টমার চাইছে। তো সুতরাং দেখছে যে দাম বাড়ানো সত্ত্বেও যখন এতই চাহিদা রয়েছে, তখন সে দামটাকে আরও একটু বাড়াবে, অর্থাৎ পুনরায় 50 টাকায় নিয়ে যাবে। তো 50 টাকায় দেখা যাচ্ছে যে যতখানি জিনিস সে বিক্রি করতে চাইছে, ততখানি জিনিসই লোকেরা কিনছে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই ইকুয়াল হয়ে গেল। তো আবার যদি দাম বাড়ায়, তখন কিন্তু আবার ঘুরিয়ে দামটাকে কমাতে হবে। তো এইভাবে কিন্তু সরকারি হস্তক্ষেপ ছাড়াই মানুষের চাহিদার অনুপাতে এবং বিক্রেতার সাপ্লাইয়ের অনুপাতে কিন্তু এই ভারসাম্য দামটা পূর্ণ প্রতিযোগিতার বাজারে সৃষ্টি হয়। এই যেটা আলুর দাম বা পেঁয়াজের দাম আমি বললাম 15 টাকা বা 40 টাকা, সেই দামগুলো কিন্তু এরকম সাপ্লাই এবং ডিমান্ডের রেসপেক্টেই কিন্তু সৃষ্টি হচ্ছে। এইভাবে ভারসাম্য দাম নির্ধারণ করা হয়। তো এইখানে এটা 5 নম্বরের কোশ্চেন আসে যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত করা হয়, অথবা চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। তো এই হচ্ছে, এটা একটা গোটা 5 নম্বরের কোশ্চেন আসে। তো এইটাও তোমাদের খুব কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপরে আরও কয়েকটা টপিক রয়েছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। এইটা তো আমি ধরলাম যে চাহিদা যোগানের রেসপেক্টে কতটা বিক্রি করতে চাই, মানে কতটা দ্রব্য উৎপাদন করতে চাইবে বা বিক্রি করতে চাইবে।
কিন্তু এই যে 100 টাকাটা যে 100 ইউনিট যে উৎপাদন করছে, সেটাতে কি তারা প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারছে বা সর্বোচ্চ মুনাফা কি করতে পারছে, সেইটা বা সেই নির্ধারণ কতটা মানে সেই এই যে তোমার যে প্রফিট যে হবে, ম্যাক্সিমাইজ প্রফিট অর্থাৎ মুনাফা যে সর্বাধিক হবে, সেটা কতটা দ্রব্য উৎপাদন করলে মুনাফা সর্বাধিক করা যাবে, সেইটা কি করে কোম্পানি নির্ধারণ করবে সেটা এখন বলবো। এই 100 ইউনিট যেটা হলো, এইটাতে কিন্তু কোম্পানি তোমার তার মুনাফা যেটা রয়েছে সেটা কিন্তু সর্বাধিক নাও হতে পারে, কিন্তু সেই যে মুনাফা সর্বাধিকরণ কি করে হবে বা কিভাবে নির্ধারিত হবে, কতটা ইউনিট প্রোডাকশন করলে একটা কোম্পানির মুনাফাটা ম্যাক্সিমাম হবে, সেইটা সম্পর্কে এখন আমি আলোচনা করব। এটা তোমাদের বলা হয় যে স্বল্পকালীন ভারসাম্য কিভাবে সৃষ্টি হয়, তো সেইটা নিয়ে এখন আলোচনা করছি। এই চ্যাপ্টারটা যতগুলো কোশ্চেন আছে ম্যাক্সিমামটাই তোমার এখানে একটু গ্রাফিক্যাল, মানে গ্রাফ দিয়ে এঁকে করতে হবে, নাহলে কিন্তু নাম্বার এখানে পাওয়া যাবে না। যতগুলো ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আসে পূর্ণ প্রতিযোগিতা বাজারে বৈশিষ্ট্য ছাড়া, বাদবাকি যেই চ্যাপ্টার থেকে মোটামুটি 5টা কি 6টা কোশ্চেন আসে, মানে আসতে পারে, তো এইখানে কিন্তু ওইটা বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাকে ছবি বা গ্রাফ অ্যাড করতে হবে, নাহলে কিন্তু নাম্বার এখানে পাওয়া যাবে না। তো পরের যে টপিকটা রয়েছে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্য। শর্ট রান ইকুইলিব্রিয়াম ইন পারফেক্ট কম্পিটিশান মার্কেট। তো পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হচ্ছে সেটা বলছি। এইটা জানার আগে তোমাদের আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা কি পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমি কি বলেছিলাম যে দ্রব্যের দামটা স্থির থাকে, অর্থাৎ পি যেটা রয়েছে সেটা কিন্তু ফিক্সড, অর্থাৎ যদি 20 টাকা হয়, এই পি ফিক্সড থাকার জন্য কিন্তু এইখানে এর আগের একটা চ্যাপ্টারে আছে দেখবে, পি ইকুয়ালস টু এ আর, অর্থাৎ গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয়, পি ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু এম আর হয়। এই কনসেপ্টটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর কি রাখতে হবে না, প্রান্তিক ব্যয়ের কনসেপ্ট, অর্থাৎ মার্জিনাল কস্ট এমসি দিয়ে যেটা ডিনোট করা হয়, মানে অতিরিক্ত একক দ্রব্য উৎপাদনের জন্য তোমার যে এক্সট্রা বা অতিরিক্ত যে খরচা হচ্ছে বা খরচার যে পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এখানে কি প্রান্তিক ব্যয়। তো সেই প্রান্তিক ব্যয় সম্পর্কে এখানে আমি বলছি, আর এটা ধারণা রাখতে হবে। আর তোমাদের ধারণা রাখতে হবে প্রফিটটা কি করে পাওয়া যায়, অর্থাৎ মোট ব্যয় প্রফিটটাকে এখানে পাই দিয়ে ডিনোট করা হচ্ছে। তো প্রফিট এখানে পাওয়া যায় টিআর মাইনাস যদি টিসি করা হয়, অর্থাৎ মোট আয় থেকে যদি তোমার মোট ব্যয় অর্থাৎ দ্রব্যটা উৎপাদন করতে কতটা খরচা হয়েছে সেইটা যদি এখানে করা হয়, তাহলে কিন্তু এখানে তোমার মুনাফা অর্থাৎ তোমার প্রফিট কতটা হলো সেটা কিন্তু বোঝা যাবে। তো এইখানে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্য এই জিনিসটা কি সেটা একবার আলোচনা করি। স্বল্পকালীন সময় এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালীন সময় কিন্তু নতুন কোম্পানি মার্কেটে আসতে পারে না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেটা একটা বাধা থাকে, কারণ সেখানে আমি ধরে নিতে হবে যে এখানে যতটা কোম্পানি রয়েছে তার থেকে সে আর বৃদ্ধি করতে পারবে না। তো এইখানে এইটা একটা কন্ডিশন থাকে, স্বল্পকালীন সময় নতুন কোনো কোম্পানি মার্কেটে আসতে পারে না, কারণ যতটা কোম্পানি রয়েছে সেটাই ফিক্সড, আসার কোনো আর চান্স নেই। তো এইবারে দুটো কন্ডিশন হয়, সেইখানে এই কন্ডিশন বলার আগে আরেকটা জিনিস বলি, পূর্ণ প্রতিযোগিতা বাজারে প্রত্যেক কোম্পানির কিন্তু মেন টার্গেট থাকে মুনাফা সর্বোচ্চ করা। মেন টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে কি মুনাফা সর্বোচ্চ। তো এইখানে মুনাফা সর্বোচ্চটা তখনই হবে যদি তার টোটাল রেভিনিউটা বাড়ে, অর্থাৎ টিআরটা বাড়ে। তো এইখানে তার মানে টিআর কখন বাড়বে, হয় তোমার একটা হচ্ছে দাম বৃদ্ধির মাধ্যমে টিআর বাড়তে পারে, তুমি যদি একটা জিনিসের দাম বাড়িয়ে দাও তাহলে তোমার মোট আয় বাড়তে পারে, আর না হলে কি হতে পারে না, তুমি যদি
দ্রব্য আগের তুলনায় বেশি পরিমাণ বিক্রি করতে পারো, তাহলে তোমার কিন্তু মোটায় বাড়তে পারে। এইখানে আমি পূর্ণ প্রতিযোগিতার বাজারে কিন্তু একটা জিনিস বলেছিলাম যে দ্রব্যের দামটা কিন্তু স্থির থাকে। যদি তুমি দ্রব্যের দাম বাড়াও তাহলে তোমার থেকে কেউ জিনিস কিনবে না, তার পাশের লোকের থেকে বা পাশে যে বিক্রেতা ওই জিনিসটা বিক্রি করছে কম দামে তার থেকে কিনে নেবে। তো সুতরাং এইখানে যদি বিক্রেতারা বা উৎপাদক সংস্থা যদি তার মুনাফা বৃদ্ধি করতে চায় তাহলে কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধি করতে পারবে না। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে কিন্তু যদি সে মুনাফা বৃদ্ধি করতে চায় তাহলে কিন্তু বিক্রয়টা বৃদ্ধি করতে হবে। হয় তোমার দামটা ধরো এখানে প্রাইস 20 টাকা রয়েছে, আগে বিক্রি করছিল 100 ইউনিট, তাহলে টোটাল রেভিনিউ হলো 2000, দামটা স্থির রেখেই সে ধরো এখন বিক্রি করছে 200, তাহলে এখন সে তার টোটাল রেভিনিউ হচ্ছে কত? 4000। ও কিন্তু এই কনসেপ্টটাকেই ধরে এগিয়ে যাবে, তার কারণ কি সে দামটা কিন্তু বৃদ্ধি করতে পারবে না। অর্থাৎ এইখানে কিন্তু তাকে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা বৃদ্ধি করতে হয়। তো এই কনসেপ্টগুলোকে ধরে নিয়ে আমাকে দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে ভারসাম্য যেই জায়গাটায় হবে, অর্থাৎ ভারসাম্য উৎপাদন কতটা করবে। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে 1 নম্বর, পি ইকুয়ালস টু এমসি হবে, অর্থাৎ দ্রব্যের দাম এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। অর্থাৎ অতিরিক্ত যে এক একক দ্রব্য উৎপাদন করছে তার জন্য যে খরচাটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়, সেই প্রান্তিক ব্যয়টা কী হবে? দ্রব্যের দামের সমান হবে। কেন হবে সেটা আমি বলছি। ফার্স্ট কন্ডিশন এটা রাখতে হবে ভারসাম্য নির্ধারণ করতে গেলে। আর 2 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে এমসি মানে প্রান্তিক ব্যয়ের পরিবর্তনের হার, এমসির পরিবর্তনের হার এমআর-এর থেকে বেশি। এইটা হচ্ছে এখানে কনসেপ্ট, পি ইকুয়ালস টু এমসি এবং এমসির পরিবর্তনের হার এমআর-এর তুলনায় বেশি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, বা এটাকে তোমাকে প্রয়োজনীয় শর্ত বলে এবং এটাকে সর্বোচ্চ শর্ত বলে, বা ইংলিশে বলা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। ফার্স্টেরটা হচ্ছে নেসেসারি কন্ডিশন পি ইকুয়ালস টু এমসি এবং সেকেন্ডেরটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। তো এই দুটো শর্তের মাধ্যমেই কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দাম কিন্তু নির্ধারিত হচ্ছে। তো এইবারে কিভাবে হচ্ছে সেটা আলোচনা করছি। যেহেতু এইখানে পি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু এমআর হয়, তাই জন্য এই রেখাটা এরকম হবে, অনুভূমিক অক্ষের সমান্তরাল। এই অক্ষতে আমি এতগুলো জিনিস পরিমাপ করছি। আর এর আগে উৎপাদন ব্যয়ের যে চ্যাপ্টার ছিল সেখানে বলা হয়েছিল কি না, এমসি রেখার আকৃতি কিন্তু ইউ হয়। তো এমসি রেখার আকৃতিটা ইউ হবে, ইংলিশ ইউ। তো এমসি রেখাটা আমি এরকমভাবে অঙ্কন করলাম। এইখানে দেখা যাচ্ছে এই একটা পয়েন্ট দিচ্ছি ই এবং এই একটা পয়েন্ট দিচ্ছি এফ। এই যে ই এবং এফ যে দুটো পয়েন্ট আমি পেলাম, এই দুটো পয়েন্টেই দেখো ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ পি ইকুয়ালস টু এমসি এখানেও হচ্ছে এই বিন্দুতে এবং এফ বিন্দুতেও কিন্তু পি ইকুয়ালস টু এমসি হচ্ছে। অর্থাৎ এমসি কার্ভ এটা পি বিন্দুর রেসপেক্টে গেছে, আবার এইটাও এমসি কার্ভ এখানে হয়েছে, যেহেতু ইউ আকৃতির এটাও কিন্তু পি এর সমান হয়েছে। অর্থাৎ ই এবং এফ উভয় বিন্দুতেই কিন্তু প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। তো বিক্রেতারা এখানে পি ইকুয়ালস টু এমসি কেন করছে? তার কারণ কি, ধরো তুমি 10টা জিনিস বিক্রি করেছো, তোমার টোটাল রেভিনিউ হয়েছে বা মুনাফা হয়েছে, তোমার টোটাল রেভিনিউ ধরো হয়েছে 100 টাকা হয়েছে। তো এইবারে তুমি অলরেডি সেখানে লাভ করে ফেলেছো। এবারে তুমি কি চাইছো? আমি বললাম কি মুনাফাটাকে আরও বাড়াতে চাইছে, যে কোনো ব্যবসায়ী চাইবে যে তার প্রফিটটা যাতে আরও বাড়ে। তো প্রথমে 10টা জিনিসে তুমি অলরেডি প্রফিট করে ফেলেছো, এইবারে তুমি তার প্রফিটটা মানে বিক্রেতা কি করছে, তার প্রফিটটাকে আরও বাড়াতে চাইছে। অর্থাৎ সে চাইছে এখন আরেকটু বেশি উৎপাদন করতে। যেহেতু উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বা বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রফিটটা বাড়াতে হয়, সে এখন 10টার জায়গায় 11টা দ্রব্য উৎপাদন করছে। তাহলে এইখানে ধরো 10টার জন্য যদি খরচা হয় 90 টাকা, এবারে 11টা দ্রব্যের জন্য খরচা হচ্ছে ধরো এখানে 110 টাকা। তো বিক্রেতার বা যে কোনো দোকানদারের ফার্স্ট টার্গেট কি থাকবে, আমি যে এক্সট্রা যে খরচাটা করলাম অর্থাৎ প্রান্তিক ব্যয়, যে এক্সট্রা যে খরচাটা করলাম সেইটা যেন আমার আগে উঠে আসে। অর্থাৎ যদি আমি এক্সট্রা 20 টাকা খরচা করি
প্রথম আমার টার্গেট থাকবে এক্সট্রা দ্রব্যটা উৎপাদনের জন্য আমার 20 টাকাটা যেন আমার মিনিমাম আমার যে খরচাটা হয়েছে সেই খরচাটা যেন আমি মার্কেট থেকে তুলতে পারি সর্বনিম্ন, এইটা কিন্তু টার্গেট, ফার্স্ট টার্গেট। এর থেকে কম হলে তার লস হয়ে যাবে। অলরেডি সে 10টা বিক্রি করে প্রফিট করেছে, এর এখন কি করছে, প্রফিটটা আরও বাড়াতে চাইছে। তো এইখানে সে 20 টাকা যে রয়েছে সেই 20 টাকাটাকে 20 টাকাটাকেই মার্কেট থেকে তুলতে চাইছে, অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য যে 20 টাকাটা খরচা হয়েছে। তো এইবারে এই যে 20 টাকাটা খরচা, 20 টাকাটা তোলার জন্য তাহলে মিনিমাম তাকে কি রাখতে হবে, 20 টাকাই দাম ধার্য করতে হবে, তবে সে 20 টাকাটা পাবে। বেশি রাখলে তো প্রফিট হবেই, কিন্তু মিনিমাম যদি সে 20 টাকাই দাম ধার্য করে তাহলে তার কিন্তু অতিরিক্ত খরচাটা উঠে আসবে। তাই জন্যই এখানে ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এমসি, অর্থাৎ অতিরিক্ত যে খরচাটা সেইটা যাতে উঠে আসে, তাই জন্য দ্রব্যের দামটা প্রান্তিক ব্যয় সমান রাখার চেষ্টা করছে। এইবারে কি হচ্ছে, এর রেসপেক্টে ধরো এই দামটা ধরো আমি ধরলাম এখানে 30 টাকা, আর এইখানে যে ই আছে সেই ইটা ফার্স্টে ই বিন্দু রেসপেক্টে যদি এখানে কোয়ান্টিটি মাপা হয়, ধরো এটা Q1 যেটা হচ্ছে ধরো এখানে 50, অর্থাৎ ই বিন্দুতে আমার উৎপাদন হচ্ছে 50 একক। আবার এফ বিন্দুতে বেড়ে গেছে, এদিকটা এলে যত এদিকে আসবে তত বাড়বে, এটা ধরো হলো তোমার Q2, অর্থাৎ এইখানে এটা ধরে নিচ্ছি আমি 100 একক হচ্ছে। তাহলে এইটা তো ফার্স্ট কন্ডিশনটা তো উভয় বিন্দুতেই স্যাটিসফাই হচ্ছে। তো এইবারে কি হচ্ছে না, যদি আমি ই বিন্দু রেসপেক্টে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে না 30 × 50, অর্থাৎ 1500 টাকা কিন্তু কোম্পানির টোটাল রেভিনিউ হচ্ছে। আর যদি এফ বিন্দুতে দেখি তাহলে 30 × 100, অর্থাৎ এখানে কিন্তু 3000 টাকা তার টোটাল রেভিনিউ হচ্ছে। সুতরাং এইখানে টোটাল রেভিনিউটা বেশি হচ্ছে কিন্তু এইখানে এফ বিন্দুতে। ই বিন্দুতে যেরকম তার অতিরিক্ত খরচাটা তুলতে পারছে, ঠিক একইভাবে এফ বিন্দুতেও কিন্তু সেই লোকটা বা সেই বিক্রেতা কিন্তু তার অতিরিক্ত উৎপাদিত দ্রব্যের খরচা অর্থাৎ প্রান্তিক ব্যয়ের পরিমাণটা তুলতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে কি না টোটাল রেভিনিউ কিন্তু এফ বিন্দুতে বেশি হচ্ছে, টোটাল রেভিনিউ যেটা রয়েছে সেটা কিন্তু এই এফ বিন্দুতে কিন্তু বেশি হচ্ছে, আর টোটাল রেভিনিউটা কিন্তু এইখানে কম হচ্ছে। তাই জন্য বিক্রেতারা কিন্তু এই যে এফ বিন্দু হলো এই এফ বিন্দুতেই কিন্তু প্রোডাকশানটা করবে। তার কারণ আমি বলেছিলাম মুনাফা সর্বাধিকরণ টার্গেট থাকে, আর মুনাফা সর্বাধিক তখনই হবে যদি সে বিক্রয়ের পরিমাণ বাড়ায়, আর বিক্রয়ের পরিমাণ বাড়ালে টোটাল রেভিনিউটা বাড়বে এবং মুনাফাটাও বাড়বে। তো টোটাল রেভিনিউ বেশি হচ্ছে কোথায়, এই জায়গাতে। এইখানেও যেমন অতিরিক্ত ব্যয়টা তুলতে পারছে, এইখানে অতিরিক্ত ব্যয়টা তুলতে পারছে, কিন্তু টোটাল রেভিনিউটা কিন্তু বেশি হচ্ছে এই জায়গাতে 3000 টাকা। তো তাই জন্য ভারসাম্য যদি উৎপাদন হয় তাহলে কিন্তু এখানে তারা 100 ইউনিট ভারসাম্য উৎপাদন করবে, অর্থাৎ যেখানে এমসির পরিবর্তনের হার এমআরের তুলনায় বেশি। এইখানে দেখো এমসিটা ক্রমশ হ্রাস পাচ্ছিল, এমআরটা এইখানে ছিল কিন্তু এমসিটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছিল, কিন্তু এই জায়গায় দেখো এমআরটা এইখানে রয়েছে, এমসিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এমআরের তুলনায় এমসিটা পরিবর্তন যে হচ্ছে সেটা কিন্তু বেশি হারে পরিবর্তন হচ্ছে। তাই জন্য সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেখানে এমসির পরিবর্তনের হার এমআরের তুলনায় বেশি হয় সেখানে কিন্তু ভারসাম্যটা নির্ধারিত হচ্ছে। তো এইটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন আসে, এবং এটা দেখবে তোমরা সালের কোশ্চেনে বারবার এসছে কোশ্চেনটা, প্রায় 2015 পর থেকে যে নতুন সিলেবাস এসছে 2015 থেকে, তো এই কোশ্চেনটা কিন্তু 1 বছর বাদ দিয়ে কিন্তু প্রত্যেক বছরই প্রায় কোশ্চেনটা এসছে। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এই হচ্ছে তোমাদের একটা পূর্ণ প্রতিযোগিতা বাজারে স্বল্পকালীন ভারসাম্য কি করে হয় নির্ধারণ হলো। স্যার আমরা অনেকটাই সময়ের শেষ হয়ে এসছে, খুব অল্প সময় রয়েছে, বাজার খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো কি কি কোশ্চেন আসতে পারে যদি একটু আলোচনা করে দেন। হ্যাঁ, তো এইখানে এরপরে আর এই চ্যাপ্টারের নেক্সট যখন আমি আবার সুযোগ পাবো বলার, তখন আমি অন্যান্য কোশ্চেনগুলো ডিটেলসে বলবো। এখন আমি তোমাদের মোটামুটি কোশ্চেন সাজেশান যদি চাও, কারণ সামনে স্কুল খুলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, যে খবরেও বলা হয়েছে বা বিভিন্ন পর্ষদ থেকেও বলা হয়েছে যে কালী পুজোর পরে স্কুল খোলার একটা সম্ভাবনা থাকতে পারে, করোনার কি অবস্থা রয়েছে সেটা দেখার পরে। তো সেই কারণে যদি টেস্টে, যেহেতু পুরো সিলেবাসটাই টেস্টে হয়, টেস্ট পরীক্ষাতে, তো সেই টেস্ট পরীক্ষা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে সেইগুলো নিয়ে এখন আমি একটু আলোচনা করে দিচ্ছি। অলরেডি 3টে কোশ্চেন আমি বলে দিলাম, এছাড়াও আরও 3টে কোশ্চেন আছে, তো আমি পরপর কোশ্চেনগুলো জাস্ট বলে দিচ্ছি।
ফার্স্ট যে কোশ্চেনটা আসতে পারে পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য। ফিচার্স অফ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। সেকেন্ড হতে পারে পূর্ণ প্রতিযোগিতার বাজারের ভারসাম্য দাম নির্ধারণ। ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস ইন পারফেক্ট কম্পিটিশন মার্কেট। থার্ড আসতে পারে পূর্ণ প্রতিযোগিতার বাজারের স্বল্পকালীন ভারসাম্য, যেটা এখন বললাম। আর আসতে পারে অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা, এবং ক্ষতি কিভাবে হয়। এরকম একটা কোশ্চেন আসতে পারে। আর কি আসতে পারে, স্বল্পকালীন যোগান রেখা, নির্ধারণ বা উৎপাদন বন্ধের বিন্দু। এইটা হতে পারে। আর একটা কোশ্চেন লাস্ট আসতে পারে তোমার দীর্ঘকালীন ভারসাম্য এবং স্বাভাবিক মুনাফা। এই 6টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই 6টা কোশ্চেনের মধ্যেই আসতে পারে। তার মধ্যে প্রথম যে 3টে কোশ্চেন আমি বললাম 1, 2, 3, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। এছাড়া দীর্ঘকালীন ভারসাম্য এবং স্বাভাবিক মুনাফা, এই কোশ্চেনটাও কিন্তু অনেকবারই প্রায় এসছে। তো এইখানে এই কোশ্চেনগুলো মোটামুটি আলোচনা পড়লেই কিন্তু তোমাদের কমন চলে আসবে। এরকম 6টা কোশ্চেন আসে। দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় এবং স্বাভাবিক মুনাফা কেন হয়, তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং স্বল্পকালীন যোগান রেখা, এটাও একবার এসছে পরীক্ষাতে। কিন্তু 1, 2, 3 এই যে 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে বহুবার এসছে। তো পূর্ণ প্রতিযোগিতার বাজারে যে চ্যাপ্টারটা রয়েছে মোটামুটি এই কোশ্চেনগুলো করলেই কিন্তু হয়ে যায়। একদমই। আর এই চ্যাপ্টারগুলোর সাথে ম্যাথসও অনেকটা রিলেটেড থাকে। তো একটা বিষয় জানতে চাইবো, ইকোনমিক্সের সাথে ম্যাথসটাও কি খুব রিলেটেড থাকে, মানে পরবর্তীকালে যদি যারা ইকোনমিক্স নিয়ে পড়বে? হ্যাঁ, ইকোনমিক্স নিয়ে যদি যারা পড়ে, এতে ইকোনমিক্সে কিন্তু ম্যাথের পার্টটা বেশি রয়েছে, আর ম্যাথ কিন্তু কম্পালসারি। ইকোনমিক্স অনার্সটা তখনই নেওয়া যায় ফিউচারে গিয়ে কলেজে যদি তার 11-12-এ ম্যাথ থাকে, পিওর ম্যাথ, মানে সায়েন্সের যে ম্যাথ রয়েছে সেটা যদি থাকে তবেই কিন্তু সে ইকোনমিক্স অনার্স করতে পারবে। এছাড়াও পিওর সায়েন্সে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে পড়ছে তারাও কিন্তু ইকোনমিক্স নিয়ে ভবিষ্যতে পড়তে পারে। অর্থাৎ ইকোনমিক্স নিয়ে যদি পড়তে চাও তাহলে কিন্তু ইকোনমিক্স সাবজেক্ট থাকাটা কম্পালসারি নয়, কিন্তু ম্যাথটা থাকা কিন্তু কম্পালসারি। অনেক ধন্যবাদ স্যার, আজ একেবারেই সময় শেষ, সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এবং স্যার যেভাবে বললেন এবং পাশাপাশি যে কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিলেন, এখন অনেকটা সময় রয়েছে, যেহেতু আমরা বাড়িতে বসে সকলে প্রিপারেশন নিচ্ছ তোমরা সকলেই। এবং আজকে যারা লাইভ স্ট্রিমটা মিস করে গেছো, অবশ্যই সিটিভিএনের ফেসবুক এবং ইউটিউব পেজে তোমরা রেকর্ডেড প্রোগ্রামটা দেখতে পারো। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো সকলে। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।